নমস্কার বন্ধুরা, জ্ঞান সম্পদ চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাস বিভাগের চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনযন্ত্র সম্পর্কে আলোকপাত করব। এই অধ্যায়ের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে কৌটিল্য ও অর্থশাস্ত্র। তো আমাদের কৌটিল্য ও অর্থশাস্ত্র সম্পর্কে বলার আগে কয়েকটা কথা বলে নেওয়া দরকার। প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে কৌটিল্যর পরিচয় বা কৌটিল্য ব্যক্তিরা কে ছিলেন। কৌটিল্য ছিলেন একজন ব্রাহ্মণ, কিরাম ব্রাহ্মণ না কূটনীতিপরায়ণ ব্রাহ্মণ, যার আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত। তিনি চাণক্য নামেও সমাধিক খ্যাত। এছাড়াও তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং তার আরেকটা খ্যাতিও সর্বাধিক, সেটা হচ্ছে তিনি অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন। ঠিক আছে, তো তিনি প্রথম জীবনে একদা নন্দবংশের রাজা ধননন্দের দ্বারা অপমান হয়েছিলেন এবং তার প্রতিকার স্বরূপ তিনি ভেবেছিলেন যে যেমন করেই হোক তাকে উৎখাত করতে হবে বা উচ্ছেদ ঘটাতে হবে ওই রাজবংশে। তাই তিনি তক্ষশিলায় অবস্থানকালে, তিনি তক্ষশিলার একজন অধ্যক্ষ ছিলেন, তক্ষশিলা অবস্থানকালে চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে একটি রাজকীয় প্রতিভা লক্ষ্য করেন। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজা হওয়ার জন্য শিক্ষা দিতে থাকেন এবং একটি সময় তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে ওই রাজ্য আক্রমণ করেন এবং মগধের সিংহাসনে চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং তার প্রধানমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণু শর্মা। বোঝা গেল? এবার আমাদের জানতে হবে যে অর্থশাস্ত্র জিনিসটা কি। অর্থশাস্ত্রের তাৎক্ষণিক অর্থ হচ্ছে কি, যে অর্থপূর্ণ স্বাস্থ্য, অর্থাৎ যে স্বাস্থ্য অর্থপূর্ণ। ঠিক আছে, এর বিষয়বস্তু কী আছে? এই বিষয়বস্তু, প্রধান বিষয়বস্তু এটা হচ্ছে রাষ্ট্রনীতি, এবং রাষ্ট্রনীতির মধ্যেই সমাজ অর্থনীতি ইত্যাদি এর অন্তর্ভুক্ত। এটার আবিষ্কার হচ্ছে, এই অর্থশাস্ত্রের আবিষ্কার হচ্ছে 1945 খ্রিস্টাব্দে ডক্টর শ্যাম শাস্ত্রী করছেন মহীশূর থেকে। ঠিক আছে, এর আবিষ্কার ঘটাচ্ছে। এবার আমরা অর্থশাস্ত্রের আলোচিত বিষয়গুলো এক এক করে পয়েন্ট করে করে জানবো। ঠিক আছে, প্রথমেই আসছে রাষ্ট্রদর্শন। রাষ্ট্রদর্শনে কয়েকটা ভাগ আছে, সাব পয়েন্ট। আমি প্রত্যেকটা সাব পয়েন্ট ওয়াইজ বোঝাবো। প্রথমে হচ্ছে রাজা নির্বাচন, তারপর হচ্ছে শাসকের নীতি। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে রাজা নির্বাচন। রাজা কিরাম দ্বারা নির্বাচন হয়, যে মানুষ যখন অরাজক অবস্থা থেকে নিজেকে মুক্তি লাভের জন্য রাজাকে নিযুক্ত করেছেন। ঠিক আছে, যার ফলে রাজা কি করবেন? শাসন করার অঙ্গীকার নেবেন এবং জনগণ কি করবেন? জনগণ সর্বতোভাবে মানে আনুগত্য প্রদর্শন করবে। ঠিক আছে, এরপর আছে শাসকের নীতি। শাসকের নীতি কেমন হওয়া দরকার? রাজা হবেন কূটনীতিপরায়ণ ব্যক্তি। ঠিক আছে, রাজার যে নীতিটা হবে সেটা কূটনীতিপরায়ণ হবে। এরপর আছে রাজার কর্তব্য। রাজার কর্তব্য কি না, রাজার কর্তব্যের মধ্যে পড়ে রাজাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং রাজার অবাধ ক্ষমতা আছে। ঠিক আছে, তিনি অবাধ ক্ষমতার অধিকারী, যেহেতু সাধারণ মানুষ তাকে আনুগত্য প্রদর্শন করবে, তাই তিনি অবাধ ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও রাজা কিন্তু কোনোদিন স্বেচ্ছাচারিত হবেন না, অর্থাৎ তিনি সবার জন্যে যেন সমান সুযোগটা দিতে পারেন। এরই মধ্যে একটা বড় পয়েন্ট হচ্ছে মণ্ডল তত্ত্ব। ঠিক আছে, এটা চাণক্যর একটা অন্যতম বৈশিষ্ট্য, যেমন মণ্ডল তত্ত্ব, তেমন সপ্তাঙ্গ তত্ত্ব। তো প্রথমটা আমি বলে দিই, সেটা হচ্ছে মণ্ডল তত্ত্ব। মণ্ডল তত্ত্বের জিনিসটা কি, যে সীমান্তবর্তী রাষ্ট্র হলো স্বভাবজাত শত্রু, অর্থাৎ একটা রাষ্ট্রের যে সীমান্তবর্তী রাষ্ট্র আছে, যেমন ভারতের যদি ধরে নাও, ভারতের যদি সীমান্তবর্তী রাষ্ট্র, পাকিস্তান কি না স্বভাবজাত শত্রু, এবং তার যে সীমান্তবর্তী রাষ্ট্র, পাকিস্তানের সীমান্তবর্তী রাষ্ট্র হিসাবে ধরে নাও যদি আফগানিস্তানে, সেটা ভারতের কি, সেটা হচ্ছে ভারতের স্বভাবজাত মিত্র। ঠিক আছে, এই যে তত্ত্ব, এই তত্ত্বটাকে বলা হয় মণ্ডল তত্ত্ব। এবার আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্পর্কে জানবো। দেখো, অর্থশাস্ত্র যখন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে লেখা হচ্ছে, তখন চন্দ্রগুপ্ত মৌর্যের যে শাসন ব্যবস্থা এর মধ্যে ইনক্লুড থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো আমরা এখন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা জানতে পারবো। শাসন ব্যবস্থার প্রথম অংশ কী ছিল? রাজকর্মচারী। রাজকর্মচারী কারা হয়? মন্ত্রী, আমলা। এই রাজা কর্তৃক মন্ত্রী এবং তার নিচে ছিলেন মন্ত্রী পরিষদ, এই দুজনকে নিয়োগ করা হতো। এই দুজনকে তারা নিয়োগ করতেন রাজা, যদিও এই দুজন তাকে সামান্যতম নিয়ন্ত্রণ করত, মানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই দুটো পরিষদের ছিল না রাজাকে। ঠিক আছে, এরপর আসছে আইনবিধি। আইন কেন তৈরি করা হয়? যে একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে জীবনযাপন করার জন্য, প্রত্যেকটা মানুষ যাতে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে তার জন্য আইন তৈরি করা হয়। এবং তখনকার দিনে যে আইনটা ছিল, তার সর্বশেষবার যেহেতু রাজা ছিল, তাই আইনবিধিকে সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বটাও রাজার ছিল। ঠিক আছে, এরপরে আমরা আসছি রাজস্ব ব্যবস্থা। একটা দেশ তখনই উন্নতি হতে পারে যখন তার রাজকোষ সম্পূর্ণ ফুলে ফেঁপে ওঠে, যেমন বর্তমান দিনের বলতে পারো আমেরিকা যুক্তরাষ্ট্র, কারণ তার পুঁজিপতি রাষ্ট্র হিসেবে প্রচুর রাজকোষ সমৃদ্ধ, যার ফলে তারা বিশ্বের ওপর প্রাধান্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ঠিক আছে, তো তখনকার দিনে মানে এই
অর্থশাস্ত্রে তিন প্রকার মানে কি বলবো রাজস্বের কথা বলা হয়েছিল। একটা হচ্ছে সীতা, একটা হচ্ছে ভাগ, একটা হচ্ছে বলি। এই সীতা কিন্তু রামের বউ নয়, হ্যাঁ। তো সীতা কি ছিল? সীতা ছিল রাজারা যে খাস জমি ছিল তা থেকে যে ভালো রকম শুল্ক আদায় হতো, এটা হচ্ছে সীতা। ভাগটা কি? ভাগটা হচ্ছে প্রজার যে ব্যক্তিগত সম্পত্তি ছিল তা থেকে যে আদায়টা হতো, সেটা হচ্ছে সীতা। এরপর আসছে বলি। বলিটা কি? এটা হচ্ছে বাধ্যতামূলক কর, ঠিক আছে, এটা রাজাকে দিতেই হবে। এটা সাধারণত বন অঞ্চল থেকে, খনি থেকে, শিল্প থেকে, এসব জায়গা থেকে আমদানি করা হতো। এর পরের টপিক কি আমরা আসছি, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। একটা দেশের বিচার ব্যবস্থার উপর তার দেশের ভিতটা অনেকখানি দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। তো দেন বিচার ব্যবস্থা কি বলছে? দক্ষ নিরপেক্ষ বিচার বিভাগের অস্তিত্ব ছিল, অর্থাৎ মৌর্য যুগে দক্ষ নিরপেক্ষ বিচার ব্যবস্থার অস্তিত্ব ছিল। রাজা ছিলেন সর্বোচ্চ বিচারক, অর্থাৎ রাজা হচ্ছে সর্বোচ্চ বিচারক। তার নিম্নে একটা পারিষদ কর্তৃক সমস্ত রাজ্যের যে ভার ছিল সেটা দেখাশোনা চলতো, ঠিক আছে। এরপরে আমরা আসব যে অর্থশাস্ত্র বর্ণিত সমাজ জীবন কিরম ছিল। সমাজ জীবন সাধারণত চতুর্থ বর্ণ ছিল। চতুর্থ যে বর্ণ হয় সেটা ছিল কী বর্ণ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যেটা আগেও ছিল, এখনও কিছুটা লক্ষ্য করা যায়, যদিও অনেকখানি বর্তমানে কমে গেছে, তাও কিছুটা হলেও লক্ষ্য করা যায়, ঠিক আছে। বিবাহ আরেকটা ছিল কি, যে বিবাহ হতো। বিবাহ দু প্রকার বিবাহ ছিল, একটা অনুলোম, একটা প্রতিলোম। এই অনুলোম ও প্রতিলোম বিবাহের দ্বারা কি করা, মেন উদ্দেশ্যটা কি ছিল এরকম বিবাহের? যে একটা মিশ্র জাতি সৃষ্টি, যে উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের মহিলা এবং উচ্চবর্ণের মহিলার সঙ্গে নিম্নবর্ণের পুরুষ, এই দুটো জাতির যদি বিবাহ দেওয়া যায় তাহলে একটা সমাজে মিশ্র জাতি সৃষ্টি হবে, যখন নিজেদের মধ্যে যে হীন মান্যতা আছে সেটা অনেকখানি কমে আসবে, ঠিক আছে। আরেকটা কি ছিল? আরেকটা ছিল এই যুগের মানে যে এই যুগে মহিলাদের যথেষ্ট সম্মান দেওয়া হতো। কিরমভাবে না, এই যুগে মানে মহিলাদের কিরম সম্মান দেওয়া হতো? কোনো মহিলা ধরো বিয়ের পর এই হয়ে গেল, ঠিক আছে, বিয়ের পর তার স্বামী ছেড়ে চলে গেল, বা তার কোনো কারণবশত বিয়ের পর স্বামী মারা গেল, তার পরবর্তীকালে তার বিয়ে দেবার ব্যবস্থা ছিল, মানে পূর্ণ বিবাহের ব্যবস্থা ছিল আর কি। এছাড়াও গণিকাবৃত্তি যেটা, সেটাকেও স্বীকৃতি দেওয়া হয়েছিল তখন। আমরা পরের পয়েন্টে চলে আসি, অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্য রাষ্ট্রনীতি। অর্থাৎ অর্থশাস্ত্রে যে কৌটিল্য রাষ্ট্রনীতিটা প্রেরণ করছিল সেটা কীরকম ছিল। এই অর্থশাস্ত্র লেখা হয়েছিল আজ থেকে প্রায় 2300 বছর আগে, ঠিক আছে। এবং তিনি তার ধ্যান ধারণা রাষ্ট্র সম্পর্কে যে চিন্তাধারা প্রেরণ করেছিলেন সেটাই হচ্ছে কৌটিল্য রাষ্ট্রনীতি। অর্থাৎ কৌটিল্য প্রবর্তিত যে রাষ্ট্র সম্পর্কে ধ্যান ধারণা তিনি প্রবর্তিত করেছিলেন তাই হচ্ছে কৌটিল্য রাষ্ট্রনীতি। তিনি প্রথমেই যেটা আসছে, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ, যেমন জীবদেহের বিভিন্ন অঙ্গ হয় তেমনি তিনি রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করে রাষ্ট্রের 7টি অঙ্গ সম্পর্কে আলোকপাত করেছিলেন। এই তত্ত্বটা তার বিশেষ গুরুত্বপূর্ণ, সপ্তাঙ্গ তত্ত্ব, ঠিক আছে। প্রথমে ব্যক্তি কি আসছে? 7টা অঙ্গের মধ্যে প্রথম অঙ্গ আসছে স্বামী, যাকে আমরা রাজা হিসাবে চিনি। দ্বিতীয় অঙ্গ আসছে আমাত্য বা আমলাগোষ্ঠী। তৃতীয় আসছে পুর বা দুর্গ বা শহর। 3 নম্বর আসছে জনপদ বা রাষ্ট্র। 4 নম্বর আসছে কোষ, মানে হচ্ছে অর্থভাণ্ডার বা রাজকোষ, ঠিক আছে। তার 6 নম্বর আসছে দণ্ড বা শাস্তিবিধান। 7 নম্বর আসছে মিত্র বা বন্ধু রাজা। এই 7টা একত্রে হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্ব। তোমাদের কোশ্চেন হতেই পারে যে সপ্তাঙ্গ তত্ত্ব কী জিনিস। 5 নম্বরের মানে ওই টিকার উপর সপ্তাঙ্গ তত্ত্ব দিতে পারে আর মণ্ডল তত্ত্বও দিতে পারে, ঠিক আছে। এরপরে আমরা আসছি কি, রাষ্ট্রের আয়তন। রাষ্ট্রের আয়তন কীরকম হওয়া দরকার? যেমন আমরা আগে পড়েছি যে প্লেটো বলেছিল বৃহৎ রাষ্ট্রই কাম্য। বৃহৎ রাষ্ট্রের ফলে দেশের জনগণকে সম্পূর্ণভাবে মানে ব্যবহার করা যায়, সেনাবাহিনীতে সম্পূর্ণ ব্যবহার করা যায়। কৌটিল্য কিন্তু একই কথা বলেছিলেন। কৌটিল্য বৃহৎ রাষ্ট্রের কথা বলেছিলেন, কারণটা কি? কেন তিনি রাজ্য জয় এবং রাজ্যের সম্প্রসারণের বিষয়ে পরামর্শ দিতেন চন্দ্রগুপ্ত মৌর্যকে। মানে কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে এটাই বোঝা যায়, কারণ তিনি সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করতে বিশ্বাসী ছিলেন, ঠিক আছে। যার ফলে তিনি এটাই বোঝা যেতে পারে যে তিনি মানে এই বৃহদায়তন রাষ্ট্রই প্রচার করতেন বা বৃহদায়তন রাষ্ট্রের কথাই বলতেন। তারপরে আসছে কি, যে ধর্মনিরপেক্ষতা। আধ্যাত্মিক বিষয়ে পুরোহিতদের শ্রেষ্ঠত্ব ঘোষিত হলেও রাষ্ট্রের বাস্তবের মাটিতে রাজার ক্ষমতাকে পুরোহিত খর্ব করার অধিকারী নয়। ধর্মনিরপেক্ষ জিনিসটা কী ছিল? যে আধ্যাত্মিক বিষয়ে পণ্ডিতদের শ্রেষ্ঠত্ব ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি কোনোভাবেই রাষ্ট্রের যে রাজার যে সার্বভৌম ক্ষমতা আছে সেটাকে তিনি কোনোদিনই খর্ব করতে পারবেন না, ঠিক আছে। এর পরের টপিকটা কি না, রাজার ক্ষমতা। চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন রাজা। রাজা যেহেতু চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও আগেও বলেছি এখনও বলছি, রাজা কিন্তু কোনোভাবেই স্বৈরাচারী হবে না। রাজাকে জনগণ সর্বতোভাবে আনুগত্য প্রদর্শন করবেন এবং রাজা
জনগণের ভিত্তিতে, জনগণের ন্যায়ের ভিত্তিতে তিনি তার শাসন কার্য পরিচালনা করবেন। এবং তিনি যাতে স্বেচ্ছাচারী না হয়ে ওঠেন তার জন্য রয়েছিল মন্ত্রিমণ্ডলী, যদিও এই মন্ত্রিমণ্ডলীর রায় নিতে তিনি বাধ্য ছিলেন না, এটা ব্যতিক্রম। ঠিক আছে, এরপর আসছে রাজার গুণাবলী। এই কৌটিল্য রাজার গুণাবলী সম্পর্কে 4টে কথা বলেছেন, অর্থাৎ 4 প্রকার গুণাবলী তিনি বিশ্বাস করেছেন। একটা হচ্ছে উত্থান গুণ, একটা হচ্ছে অভিগামিক গুণ, একটা হচ্ছে ব্যক্তিগত গুণ, আরেকটা হচ্ছে প্রজ্ঞা গুণ। অর্থাৎ রাজার যে কর্তব্য দায়বদ্ধতা আছে, কর্তব্য পালন আছে, এর পরিপ্রেক্ষিতে তিনি 4 প্রকার গুণ, অর্থাৎ একটা রাজার 4 প্রকার গুণ থাকা আবশ্যক ছিল বলে তিনি মন্তব্য করেছেন বা তিনি বলেছিলেন। ঠিক আছে, 4টে গুণ বললাম। প্রথম হচ্ছে উত্থান গুণটা কি ছিল, যে রাজার মধ্যে উৎসাহ ও উদ্যম সহকারে কাজ করার ক্ষমতা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে অভিগামিক গুণ। অভিগামিক গুণটা কি না, ধর্মপরায়ণতা, নম্রতা ও শত্রু দমনে তাকে দক্ষ হতে হবে। তারপর হচ্ছে কি ব্যক্তিগত গুণ, তীক্ষ্ণ মেধা, বাকপটুতা, সংযম, মানে কি বলবো, বাক সংযম। ঠিক আছে, এরপরে কি আসছে, এরপরে আরেকটা গুণ হচ্ছে, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, হচ্ছে প্রজ্ঞা গুণ, প্রখর স্মৃতিশক্তি ও দ্রুত সিদ্ধান্ত নেবার ক্ষমতা। এই জিনিসটা কিন্তু সাধারণত থাকে না, দ্রুত সিদ্ধান্ত নেবার ক্ষমতা। ঠিক আছে, এই যে গুণগুলো, এই গুণকে তিনি কি বলেছেন, রাজার এই 4টে গুণ আবশ্যিক থাকা দরকার। একটা রাজা যখন দেশের সর্বসেবা, তার একটা ব্যক্তিগত মানে ক্ষমতা থাকা দরকার। এই ব্যক্তিগত ক্ষমতা হিসাবে তিনি এই 4 প্রকার গুণের কথা বলেছিলেন। ঠিক আছে, এরপর আসছে কি রাজার কার্যাবলী। রাজার কার্যাবলী কী কী ছিল, রাজাকে অবশ্যনীয় কয়েকটা কার্যাবলী পরিচালনা করতে হতো। মানে দেশের যেহেতু তিনি সর্বসেবা, তাকে সাধারণ মানুষ আনুগত্য প্রেরণ করবেন, সাধারণ মানুষ অরাজকতা সৃষ্টির ফলে তাকে নিয়োগ করেছেন। ঠিক আছে, তার ফলে তাকে কিছু একটা কর্তব্য পালন করতে হতো, অবশ্যনীয় কর্তব্য, মানে যেটা পালন করতেই হবে, এরকম ব্যাপার। সেগুলো কী কী ছিল, প্রথমেই ছিল প্রজা কল্যাণ, সুশাসন ও প্রজা কল্যাণমূলক শাসন ব্যবস্থা তাকে গড়ে তুলতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি রাজকর্মচারী নিয়োগ। রাজকর্মচারীর মধ্যে কী কী হয়, মন্ত্রী, আমলা ইত্যাদি তিনি নিয়োগ করতেন। অর্থাৎ রাজকর্মচারী এই জন্যই নিয়োগ করা হতো যাতে কোনো কারণবশত রাজা যদি স্বেচ্ছাচারী হয়ে পড়ে তাকে নিয়ন্ত্রণ করার জন্য এই রাজকর্মচারী নিয়োগ করা হতো। তারপর কি আসছে, সামরিক অভিযান। যদি বহিঃশত্রুর কোনোভাবে তাকে আক্রমণ করে তো তার বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়ার জন্য সর্বদাই তিনি সামরিক অভিযান করার মতো ক্ষমতা রাখবেন। তারপর আসছে কি বিচার বিভাগের নিয়ন্ত্রণ। যেহেতু তিনি বিচার বিভাগের সর্বসেবা, তিনি বিচারপতি, তাই বিচার বিভাগটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু রাজার নিজের ছিল। এরপর হচ্ছে কি গুপ্তচর নিয়োগ। এটা কি না, দেশের অভ্যন্তরীণ এবং দেশের বাইরে যদি গুপ্তচর নিয়োগটা কেন করা হতো, যে দেশের অভ্যন্তরে যদি কোনো গুপ্ত শত্রু থাকে, এছাড়াও দেশের বাইরে যারা শক্তি, যেসব তৃতীয় শক্তি সেই দেশকে আক্রমণ করতে পারে, এরকম কোনো খবর যাতে সেই রাষ্ট্র বা সেই রাজ্য রাজা যাতে পেতে পারে, তার জন্য গুপ্তচর নিয়োগ করার কথা বলা হয়েছিল। তো আজকে আমাদের এইখানে এই কী বলে, মানে কর্তব্যের সাথে সাথেই অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র শেষ হচ্ছে। আমাদের পরের টপিক যেটা আসছে সেটা হচ্ছে জিয়াউদ্দিন বর্ণী রচিত ফতোয়া-ই-জাহানদারি। জিয়াউদ্দিন বর্ণী কী ছিলেন, জিয়াউদ্দিন বর্ণী ছিলেন যে সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন, যার রচিত গ্রন্থ ছিল ফতোয়া-ই-জাহানদারি। তিনি প্রথম জীবনে রাজার ঘনিষ্ঠ মহলের সঙ্গে যেহেতু বড় হয়ে উঠেছিলেন, তাই সুলতানদের সঙ্গে সম্পর্ক করে ওঠা তার পক্ষে খুব একটা কষ্টের হয়নি। তিনি যে রাষ্ট্রনীতিটা প্রবর্তন করেছিলেন, অর্থাৎ রাজার যে নীতি তিনি প্রবর্তন করেছিলেন, একটা রাষ্ট্র কিরম হওয়া দরকার, তিনি এ সম্পর্কে যে বক্তব্যগুলো রেখেছেন তা আমি এক এক করে আলোচনা করছি। তিনি প্রথমেই বলেছেন রাজকীয় মর্যাদা। একটা রাষ্ট্রের রাজাকে কিরম মর্যাদা দিতে হবে না, রাজকীয় মর্যাদা দিতে হবে। রাজার প্রতি সাধারণ মানুষের সীমাহীন আনুগত্য থাকতে হবে, এমন আনুগত্য থাকতে হবে যে সাধারণ মানুষ রাজাকে গিয়ে তার হস্ত এবং পদ, অর্থাৎ তার পায়ে চুম্বন করবে, মস্তক নত করবে। ঠিক আছে, তারপরে সে সুলতানদের বংশকৌলিন্য, সর্বোচ্চ ক্ষমতার ব্যবহারকারী যেহেতু রাজা, তাই তিনি যতখানি বংশকৌলিন্য মানে সুলতানের বংশকৌলিন্য যতখানি বেঁচে থাকবে, তিনি ততখানি সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। যেটা আমি একটা উদাহরণ সহকারে বলে দিই, যেমন ধরে নাও বর্তমান দিনে আমরা সাধারণত বলি ওই ছেলেটা ব্রাহ্মণ ঘরের সন্তান, তাই ওই ছেলেটা অত উঁচুতে যেতে পেরেছে। ঠিক আছে, এই হচ্ছে বংশকৌলিন্য ব্যাপার। যার যত উচ্চ বংশ হবে সে তত বড় জায়গায় যেতে পারবে। এটা তখনও ছিল, এখনও কিছুটা বর্তমান রয়েছে। এরপর কি আসছে, যে মানুষের শ্রদ্ধা লাভ। উচ্চ রাজবংশের সন্তান হলে প্রজাদের মধ্যে এক প্রকার শ্রদ্ধা তৈরি হয়। এই
সুলতানি বংশকল্যাণের একটা নিয়ম হচ্ছে কি, যে উচ্চবর্ণের সন্তান হলে এটা হয়, ঠিক আছে, এবং নিম্নবর্ণের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল। এই জিয়াউদ্দিন বরণী মানে সমাজের নিম্ন শ্রেণী মানুষ ছিল, তাকে খুব একটা মানুষ চোখে দেখতেন না, সাধারণত ঘৃণার চোখে দেখতেন, মানে পশুর চেয়েও নিকৃষ্ট ভাবতেন, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো 3 নম্বর পয়েন্টে আমরা আসছি, ন্যায় বিচার। ন্যায় বিচার কি আছে না, সুষ্ঠু বিচার ব্যবস্থা। ন্যায় বিচার প্রতিষ্ঠা ছিল রাজার প্রধান কর্তব্য, অর্থাৎ একটা দেশকে সঠিকভাবে চালানোর জন্যে ন্যায় বিচার অবশ্যই লাগে, এবং সেটা যেহেতু প্রবর্তন করে রাজা, তাই তাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্বটাও রাজার নিজের। এবার আসছে কি, সমান অধিকার। এই অর্থাৎ রাষ্ট্রের চোখে বা রাজার চোখে যে তার প্রত্যেকটা জনগণই সমান, তাই প্রত্যেকটা জনগণকে সমান অধিকার দিতে হবে, এই কথাও জিয়াউদ্দিন বরণী বলেছিল। কিন্তু কতখানি তা বাস্তব হয়েছিল বলা কঠিন, কারণ যেহেতু যে তিনি সাধারণ মানুষকে ঘৃণার চোখে দেখতেন, তারপরেও তিনি সমতার কথা কী করে বলতে পারেন আমি জানি না, সেটা তোমাদের বিচার্য বিষয়। তারপরে হচ্ছে কি, রাষ্ট্রীয় আইন। একজন শাসকের প্রধান উদ্দেশ্য হলো ইসলামী আইন, অর্থাৎ শরীয়তের বিধানকে মেনে চলা, অর্থাৎ ইসলামীয় যে আইন তাকে বলা হয় শরীয়ত। এই শরীয়তের বিধান মেনে চলাই হচ্ছে রাষ্ট্রীয় আইন। তারপরে কি আসছে, রাজতন্ত্র। তিনি চরম রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ যে রাজার প্রতি সাধারণ মানুষের অন্ধ আনুগত্য প্রেরণকেই সাধারণত চরম রাষ্ট্র বলা হয়, রাজতন্ত্র বলা হয়। শুধু তাই নয়, যদি রাজার প্রতি সাধারণ মানুষ অন্ধ আনুগত্য না প্রেরণ করেন, রাজা তার প্রতি পিড়াপিড়ি করতেও সামান্য দ্বিধাবোধ করবে না। এটাই হচ্ছে কি চরম রাজতন্ত্র, এবং এরই তিনি প্রতীক হিসাবে সুলতানদের তৈরি করতে চেয়েছিলেন, ঠিক আছে। তিনি চরম রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ঈশ্বরকে, অর্থাৎ মানে সাধারণ রাজাকে, যে রাজা ছিলেন রাজাকে ঈশ্বরের ছায়া বলতেন, অর্থাৎ ঈশ্বর কর্তৃক প্রেরিত এমন এক দূত বা ঈশ্বরের ছায়া, তিনি কি করতেন, তিনি এই শাসন কার্য পরিচালনা করতেন, বোঝা গেল। এছাড়াও তার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল কি, বা তার রাষ্ট্রনীতি একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল যে মন্ত্রণা সভার সিদ্ধান্ত গ্রহণ। এই মন্ত্রণা সভাটা কি, যে রাজাকে মন্ত্রণা দেবে তিনি হচ্ছেন মন্ত্রণা সভা, তার যে সভা সেটা হচ্ছে মন্ত্রণা সভা, অর্থাৎ মন্ত্রী। এই মন্ত্রণা সভা গঠিত একটা মন্ত্রিসভা নিয়ে, যেটা গঠন করতো রাজা স্বয়ং, ঠিক আছে। এইখানেই মোটামুটি জিয়াউদ্দিন বরণীর ফতোয়ায়ে জাহানদারি কর্তৃক যে রাষ্ট্রনীতি ছিল সেটা সমাপ্ত হচ্ছে আজকের মতো। এখানেই টাটা। আরও 2-3টে পয়েন্ট এই চ্যাপ্টারটা বাকি আছে, সেটা পরের দিন আলোকপাত করে দেবো। তো দেন কিছু বুঝতে না পারলে কমেন্ট করবে। তো এখানেই টাটা।